আজকের কাজ কালকের জন্যে ফেলে রাখা, সকালে অ্যালার্ম শুনেও আবার ঘুমিয়ে পড়া, কিংবা পড়তে বসে মোবাইল স্ক্রোল করা, এই গল্পটা কি আপনার পরিচিত? আমরা সবাই জানি সফল হতে গেলে কি করতে হবে, কিন্তু তবুও আমরা তা করতে পারি না। কেন? কারণ আমাদের মানসিক শৃঙ্খলা বা মেন্টাল ডিসিপ্লিনের অভাব। আজকের ভিডিওতে ইয়ান তুহফস্কির বই থেকে জানব কিভাবে নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে আনা যায়। স্বাগত জানাচ্ছি বুক এক্সপ্লোরারের নতুন একটি ডিপ ডাইভ এপিসোডে। আজকের আলোচনাটি তাদের জন্য যারা নিজেদের জীবন নিয়ে সিরিয়াস, যারা জানেন তাদের মধ্যে সম্ভাবনা আছে কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারছেন না। ইয়ান তুহফস্কি তার বই দ্য পাওয়ার অফ মেন্টাল ডিসিপ্লিনে একটি রূঢ় সত্য কথা দিয়ে শুরু করেছেন। তিনি বলেছেন, আধুনিক পৃথিবীতে আমরা একটি ভুল ধারণার মধ্যে বেঁচে আছি। ধারণাটি হলো আমরা মনে করি সফল হওয়ার জন্য আমাদের বিশেষ কোনো গুণের প্রয়োজন, অথবা আমাদের সবসময় মোটিভেটেড থাকতে হবে। কিন্তু লেখক বলছেন এটি সম্পূর্ণ ভুল। আপনার এবং আপনার স্বপ্নের মাঝখানে যে একমাত্র দেওয়ালটি দাঁড়িয়ে আছে তার নাম হলো সেলফ ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণ। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা এই বইটির প্রতিটি অধ্যায়কে গভীরভাবে বিশ্লেষণ করব। তবে মূল টেকনিকগুলোতে যাওয়ার আগে আমাদের গোড়ার সমস্যাটি বুঝতে হবে। সবার আগে চলুন বোঝা যাক মানসিক শৃঙ্খলা বা মেন্টাল ডিসিপ্লিন আসলে কি। বেশিরভাগ মানুষ মনে করেন ডিসিপ্লিন মানে হলো নিজের ওপর অত্যাচার করা, নিজেকে কষ্ট দেওয়া বা রোবটের মতো জীবনযাপন করা। কিন্তু তুহফস্কির সংজ্ঞাটি সম্পূর্ণ আলাদা। তিনি বলছেন মানসিক শৃঙ্খলা হলো নিজের ইমোশন বা আবেগের বিরুদ্ধে গিয়ে লজিক বা যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সহজ কথায় আপনার মস্তিষ্ক বলবে এখন একটু ঘুমাই বা কাল থেকে কাজ শুরু করব, কিন্তু আপনার ডিসিপ্লিন বলবে না, এখন কাজ করাটা জরুরি, তাই আমি এখনই শুরু করব। এই যে আপনার ইমোশন বনাম লজিকের যুদ্ধ, এই যুদ্ধে লজিককে জিতিয়ে দেওয়াই হলো মানসিক শৃঙ্খলার শক্তি। এখন প্রশ্ন হলো আমরা বারবার হেরে যাই কেন? কেন আমরা জানি যে জাঙ্ক ফুড খাওয়া খারাপ তবুও খাই? কেন জানি পড়া দরকার তবুও পড়ি না? লেখক এর জন্য একটি খুব শক্তিশালী কনসেপ্ট সামনে এনেছেন, যার নাম দ্য মোটিভেশন মিথ বা মোটিভেশনের ধোঁকা। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি কোনো কাজ করার জন্য আমাদের ইন্সপিরেশন বা মোটিভেশন দরকার। আমরা ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখি, গান শুনি এবং সাময়িকভাবে খুব উত্তেজিত বোধ করি। আমরা ভাবি ব্যাস এবার আমি পৃথিবী উল্টে দেব। কিন্তু সমস্যা হলো মোটিভেশন একটি অনুভূতির নাম, আর মানুষের অনুভূতি আবহাওয়ার মতো, এটি সব সময় বদলায়। আজ আপনার খুব এনার্জি আছে, কাল হয়তো থাকবে না। আজ আপনি খুব পজিটিভ, কাল হয়তো কোনো কারণে আপনার মন খারাপ থাকবে। ইয়ান তুহফস্কি বলছেন আপনি যদি আপনার জীবনের লক্ষ্যগুলোকে এই পরিবর্তনশীল অনুভূতির ওপর ভিত্তি করে তৈরি করেন, তবে আপনি নিশ্চিতভাবে ব্যর্থ হবেন। কারণ কঠিন কাজগুলো করার সময় আপনার কখনোই করতে ইচ্ছে করবে না। জিমে যাওয়ার আগে আপনার শরীর ক্লান্ত লাগবেই, পড়তে বসার আগে আপনার ঘুম পাবেই, এটাই স্বাভাবিক। এখানেই ডিসিপ্লিন এবং মোটিভেশনের পার্থক্য। মোটিভেশন হলো সেই বন্ধু যে কেবল ভালো সময় আপনার পাশে থাকে, আর ডিসিপ্লিন হলো সেই বন্ধু যে ঝড় বৃষ্টিতেও আপনার হাত ধরে রাখে। সফল মানুষেরা মোটিভেশনের জন্য অপেক্ষা করেন না, তারা কাজ শুরু করেন কারণ তাদের একটি সিস্টেম আছে, একটি শৃঙ্খলা আছে। বইটিতে লেখক আরেকটি গভীর মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেটি হল দ্য কমফর্ট জোন বা আরামদায়ক অবস্থা। আমাদের মস্তিষ্ক হাজার হাজার বছর ধরে বিবর্তিত হয়েছে একমাত্র লক্ষ্য নিয়ে, সেটি হলো আমাদের বাঁচিয়ে রাখা বা সার্ভাইভাল। আমাদের মস্তিষ্ক চায় না আমরা কোনো ঝুঁকি নেই বা কোনো কষ্ট করি। মস্তিষ্ক চায় শক্তি সঞ্চয় করতে। যখনই আপনি নতুন কিছু করতে যান বা কঠিন কোনো কাজ করতে যান, আপনার মস্তিষ্ক বিপদ সংকেত দেয়। মস্তিষ্ক আপনাকে বলে কি দরকার এত কষ্ট করার, তার চেয়ে সোফায় বসে টিভি দেখা অনেক নিরাপদ। একেই আমরা বলি অলসতা, কিন্তু আসলে এটি অলসতা নয়, এটি আপনার মস্তিষ্কের ডিফেন্স মেকানিজম। মেন্টাল ডিসিপ্লিনের মূল কাজ হল মস্তিষ্কের এই আদিম প্রোগ্রামিংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আপনাকে বুঝতে হবে যে আপনি যা কিছু অর্জন করতে চান, টাকা, সম্মান, ফিটনেস, জ্ঞান, সব কিছুই আপনার এই কমফর্ট জোনের বাইরে অবস্থিত। আর কমফর্ট জোন থেকে বের হওয়াটা কখনোই আরামদায়ক হবে না। তুহফস্কি আমাদের মনে করিয়ে দিচ্ছেন ডিসিপ্লিন কোনো শাস্তি নয়, ডিসিপ্লিন হলো স্বাধীনতা। যে মানুষটি তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার স্বাস্থ্যের গোলাম। যে মানুষটি তার পকেটের টাকাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার ঋণের গোলাম। আর যে মানুষটি তার সময়কে নিয়ন্ত্রণ করতে পারে না, সে পরিস্থিতির গোলাম। একমাত্র ডিসিপ্লিনড মানুষটি স্বাধীন, কারণ সে যা চায় তাই করতে পারে, সে তার ইমোশনের দাস নয়।
তাই এই পুরো ভিডিওটিতে আমরা যখন বিভিন্ন টেকনিক নিয়ে কথা বলবো তখন একটি কথা মাথায় গেঁথে নিন। আমরা এখানে সহজ কোনো ম্যাজিক পিল খুঁজছি না, আমরা খুঁজছি এমন একটি মানসিকতা যা আমাদের কঠিন কাজগুলোকেও অভ্যাসে পরিণত করবে। পরবর্তী অংশে আমরা জানব আমাদের মস্তিষ্কের নিউরোসায়েন্স সম্পর্কে, কেন আমাদের মস্তিষ্ক সব সময় সহজ রাস্তা খোঁজে এবং ডোপামিন বা তাৎক্ষণিক সুখ কিভাবে আমাদের ধ্বংস করছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং জানব কিভাবে এই বায়োলজিক্যাল ফাঁদ থেকে বের হয়ে আসা যায়। এখন আমরা প্রবেশ করব এই বইয়ের এবং সম্ভবত আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটিতে। আগের পর্বে আমরা জেনেছি আমাদের মানসিকতা বা মাইন্ডসেট কেমন হওয়া উচিত, কিন্তু ইয়ান তুহাভস্কি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে শুধুমাত্র সদিচ্ছা থাকলেই ডিসিপ্লিন আসে না, আমাদের বুঝতে হবে আমাদের মাথার ভেতরে আসলে কি ঘটছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি জানেন যে সিগারেট খাওয়া ক্ষতিকর, তবুও মানুষ কেন ধূমপান করে? আপনি জানেন যে এখন পড়াশোনা করা দরকার, কিন্তু তবুও কেন হাত আপনা আপনি মোবাইলের দিকে চলে যায়? এর উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের গঠনে। লেখক বলছেন আমাদের মাথার ভেতরে মূলত দুটি সত্তা বা দুটি আলাদা মস্তিষ্ক কাজ করে। এদের মধ্যে সবসময় একটি যুদ্ধ চলতে থাকে। প্রথমটি হল আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স বা যৌক্তিক মস্তিষ্ক। মস্তিষ্কের এই অংশটি বিবর্তনের ধারায় নতুন। এটি আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবে, পরিকল্পনা করে এবং আমাদের বলে এখন কষ্ট করলে ভবিষ্যতে আরাম পাবে। এটি হলো আপনার সেই সত্তা যে ডিসিপ্লিনড হতে চায়। কিন্তু এর ঠিক নিচেই আছে আমাদের মস্তিষ্কের আদিমতম অংশ, যাকে বলা হয় লিম্বিক সিস্টেম বা বেসাল গ্যাংলিয়া। লেখক একে বলেছেন দ্য মাঙ্কি মাইন্ড বা বানর মস্তিষ্ক। এই অংশটি যুক্তিবোধ বোঝে না, এটি কেবল দুটি জিনিস বোঝে, এক আনন্দ পাওয়া এবং দুই কষ্ট এড়ানো। লক্ষ লক্ষ বছর আগে যখন মানুষ গুহায় থাকত তখন এই লিম্বিক সিস্টেম আমাদের বাঁচিয়ে রাখত। তখন খাবার পাওয়া যেত না, তাই যখনই খাবার মিলত মস্তিষ্ক বলতো এখনই খেয়ে ফেলো, কাল হয়তো পাবে না। তখন বেঁচে থাকাটাই ছিল চ্যালেঞ্জ, তাই ভবিষ্যতের কথা ভাবার সুযোগ ছিল না। সমস্যা হলো আমরা এখন একবিংশ শতাব্দীতে বাস করছি, কিন্তু আমাদের মস্তিষ্কের এই হার্ডওয়্যারটি সেই গুহা মানবদের মতোই রয়ে গেছে। যখন আপনি ঠিক করেন যে আপনি ডায়েট করবেন বা মিষ্টি খাওয়া কমাবেন, তখন আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স বা যৌক্তিক মস্তিষ্ক সিদ্ধান্তটি নেয়। কিন্তু যখনই আপনার সামনে সুস্বাদু কেক বা মিষ্টি আসে, তখন আপনার লিম্বিক সিস্টেম চিৎকার করে ওঠে। সে বলে ভবিষ্যতের কথা বাদ দাও, এখন এটা খেলে আনন্দ পাওয়া যাবে, এখনই খাও। ইয়ান তুহাভস্কি বলছেন মানসিক শৃঙ্খলার অভাব মানে এই নয় যে আপনি একজন খারাপ মানুষ। এর মানে হল এই যুদ্ধে আপনার আদিম মস্তিষ্ক আপনার যৌক্তিক মস্তিষ্ককে হারিয়ে দিচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে আধুনিক বিশ্বের সবচেয়ে বড় শত্রু, যার নাম ডোপামিন। ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের একটি নিউরোট্রান্সমিটার যা আমাদের কোনো কিছু করার জন্য তাড়না দেয়। আমরা মনে করি ডোপামিন মানে আনন্দ, কিন্তু নিউরোসায়েন্স বলছে ভিন্ন কথা। ডোপামিন আনন্দ দেয় না, ডোপামিন আমাদের আনন্দ খোঁজার জন্য পাগল করে তোলে। চিন্তা করে দেখুন, ফেসবুক বা টিকটকে যখন আপনি স্ক্রল করেন তখন কি আপনি খুব একটা আনন্দ পান? খুব একটা না, কিন্তু তবুও আপনি স্ক্রল করতেই থাকেন। কেন? কারণ আপনার মস্তিষ্ক ভাবে পরের ভিডিওটা হয়তো মজার হবে, পরের পোস্টটা হয়তো গুরুত্বপূর্ণ হবে। এই যে অনিশ্চয়তা বা অ্যান্টিসিপেশন, এটি আপনার মস্তিষ্কে ডোপামিন বন্যা তৈরি করে। বইটিতে লেখক স্পষ্টভাবে বলেছেন আজকের দিনে ডিসিপ্লিন ধরে রাখা 100 বছর আগের চেয়ে অনেক বেশি কঠিন, কারণ আজকের পৃথিবীটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমাদের ফোকাস নষ্ট হয়। ফাস্ট ফুড, সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন, পর্নোগ্রাফি, নেটফ্লিক্স এ সব কিছুই তৈরি করা হয়েছে আমাদের আদিম মস্তিষ্কের ওই দুর্বলতাকে টার্গেট করে। একে বলা হয় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক তুষ্টি। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন হল সফলতার সবচেয়ে বড় শত্রু। এটি আপনাকে বলে বই পড়ার দরকার নেই, তার চেয়ে মুভি দেখা অনেক আরামদায়ক। ব্যায়াম করার দরকার নেই, তার চেয়ে ঘুমোনো অনেক আরামদায়ক। ইয়ান তুহাভস্কি একটি খুব গুরুত্বপূর্ণ টার্ম ব্যবহার করেছেন, স্টেটাস কুও বায়াস। এটি হলো মানুষের মস্তিষ্কের একটি প্রবণতা যা পরিবর্তনকে ভয় পায়। আপনি যখনই আপনার রুটিন পরিবর্তন করতে চাইবেন, আপনার শরীর এবং মন তার বিরোধিতা করবে, কারণ আপনার মস্তিষ্ক এনার্জি বা শক্তি খরচ করতে চায় না। নতুন অভ্যাস তৈরি করা মানেই মস্তিষ্কের জন্য বাড়তি পরিশ্রম, তাই সে আপনাকে হাজারটা অজুহাত দেখাবে যাতে আপনি আগের অবস্থাতেই ফিরে যান। তাহলে উপায় কি? আমরা কি সারা জীবন এই আদিম মস্তিষ্কের দাস হয়েই থাকব? লেখক বলছেন না, উপায় আছে, এবং উপায়টি হল সচেতনতা বা অ্যাওয়ারনেস।
বেশিরভাগ মানুষ অটো পাইলট মোডে জীবনযাপন করে তারা জানেই না কেন তারা একটি কাজ করছে মানসিক শৃঙ্খলার প্রথম ধাপ হল নিজেকে এই প্রশ্ন করা যে আমি এখন যা করছি তা কি আমার যৌক্তিক মস্তিষ্ক চাইছে নাকি আমার বানর মস্তিষ্ক আমাকে দিয়ে করাচ্ছে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার অলসতা বা মনোযোগের অভাব আসলে আপনার চারিত্রিক দোষ নয় বরং এটি একটি বায়োলজিক্যাল প্রক্রিয়া তখন আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন আপনাকে বুঝতে হবে আপনার মস্তিষ্ক আপনাকে ধোঁকা দিচ্ছে সে আপনাকে আরাম করতে বলছে কিন্তু আসলে সে আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে ইয়ান টুহাফস্কি এই অধ্যায়ে আমাদের শেখাচ্ছেন যে আমাদের লিম্বিক সিস্টেমকে পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় কিন্তু একে প্রশিক্ষণ দেওয়া সম্ভব যেমন একটি বুনো ঘোড়াকে প্রশিক্ষণ দিয়ে পোষ মানানো যায় তেমনি আমাদের মনকেও ছোট ছোট অভ্যাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু সেই প্রশিক্ষণ শুরু করবেন কিভাবে তাৎক্ষণিক সুখের লোভ সামলে দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে ফোকাস করবেন এর জন্য লেখক কিছু সুনির্দিষ্ট এবং শক্তিশালী টেকনিকের কথা বলেছেন যা আমরা আমাদের পরবর্তী অংশে আলোচনা করব সেখানে আমরা জানব দ্য 5 সেকেন্ড রুল এবং অস্বস্তিকে বন্ধু বানানোর কৌশল আমরা সমস্যাটি জানলাম আমরা বুঝলাম যে আমাদের মস্তিষ্ক সব সময় আরাম চায় এবং তাৎক্ষণিক সুখের পেছনে ছোটে এখন প্রশ্ন হল এই বায়োলজিক্যাল প্রোগ্রামিংকে হ্যাক করে আমরা কিভাবে কাজ শুরু করব ইয়ান টুহাফস্কি তার বইয়ে এর জন্য বেশ কিছু কার্যকরী পদ্ধতির কথা বলেছেন আমরা এখন দ্য প্ল্যান বা কর্মপরিকল্পনা অংশে প্রবেশ করছি ডিসিপ্লিন তৈরি করার প্রথম ধাপটি কোনো রুটিন তৈরি করা নয় বা খুব ভোরে ঘুম থেকে ওঠা নয় প্রথম ধাপটি হল আপনার কেন বা ওয়াই খুঁজে বের করা লেখক বলছেন ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার ব্যাটারির মতো এটি বেশিক্ষণ টেকে না আপনি গায়ের জোরে নিজেকে দিয়ে কিছুদিন কাজ করাতে পারবেন কিন্তু দীর্ঘমেয়াদে পারবেন না দীর্ঘমেয়াদে কাজ করার জন্য আপনার দরকার ইমোশনাল ফুয়েল বা আবেগীয় জ্বালানি বেশিরভাগ মানুষ লক্ষ্য ঠিক করে ভুলভাবে যেমন আমি ওজন কমাতে চাই বা আমি বেশি টাকা আয় করতে চাই এগুলো হলো লজিক্যাল বা যৌক্তিক কথা কিন্তু আমরা আগেই জেনেছি আমাদের আদিম মস্তিষ্ক যুক্তি বোঝে না সে বোঝে আবেগ ওজন কমাতে চাই এই কথাটি আপনাকে সকালে বিছানা থেকে তোলার জন্য যথেষ্ট শক্তিশালী নয় তাহলে সঠিক উপায় কি টুহাফস্কি পরামর্শ দিয়েছেন দ্য 5 ওয়াইজ টেকনিক ব্যবহার করার অর্থাৎ নিজেকে পরপর 5 বার প্রশ্ন করুন কেন যতক্ষণ না আপনি আসল ইমোশনাল কারণটি খুঁজে পাচ্ছেন উদাহরণস্বরূপ 1 আমি কেন ওজন কমাতে চাই কারণ আমি সুস্থ থাকতে চাই এটি সাধারণ উত্তর 2 কেন আমি সুস্থ থাকতে চাই কারণ আমি সব সময় ক্লান্ত বোধ করি আমি এনার্জেটিক হতে চাই 3 এনার্জেটিক হওয়া জরুরি কেন কারণ অফিস শেষে আমি আমার সন্তানদের সাথে খেলার শক্তি পাই না 4 সন্তানদের সাথে খেলা জরুরি কেন কারণ আমি চাই না আমার সন্তানরা মনে করুক তাদের বাবা একজন অলস মানুষ আমি তাদের হিরো হতে চাই দেখুন এখন পার্থক্যটা বুঝুন ওজন কমানো বনাম সন্তানদের হিরো হওয়া দ্বিতীয় কারণটিতে একটি শক্তিশালী আবেগ বা ইমোশন আছে যখনই আপনি আলসেমি করবেন তখন নিজেকে মনে করিয়ে দেবেন আমি কি আমার সন্তানদের হতাশ করতে চাই এই ইমোশনাল কানেকশনটিই আপনাকে কঠিন কাজ করতে বাধ্য করবে তাই আপনার প্রতিটি লক্ষ্যের পেছনে এই গভীর কারণটি খুঁজে বের করুন এবং সেটি কাগজে লিখে রাখুন এর পরের ধাপটি হল অস্বস্তিকে বন্ধু বানানো এমব্রেসিং ডিসকমফর্ট আমরা সবাই কমফর্ট জোনে থাকতে ভালোবাসি কিন্তু লেখক বলছেন দ্য ম্যাজিক হ্যাপেন্স আউটসাইড অফ ইয়োর কমফর্ট জোন আপনি যদি জীবনে অসাধারণ কিছু করতে চান তবে আপনাকে অস্বস্তি বা ডিসকমফর্টকে একটি সিগন্যাল হিসেবে দেখতে হবে যখনই কোনো কাজ করতে গিয়ে আপনার খারাপ লাগবে বিরক্ত লাগবে বা কষ্ট হবে তখন বুঝবেন আপনি সঠিক পথে আছেন কারণ কষ্ট হচ্ছে মানেই আপনার মস্তিষ্ক নতুন কিছু শিখছে আপনার লিমিট বড় হচ্ছে জিম করার সময় যেমন পেশিতে ব্যথা হওয়া মানে পেশি শক্তিশালী হচ্ছে তেমনি মানসিক শৃঙ্খলার ক্ষেত্রেও অস্বস্তি মানেই আপনার মানসিক পেশি শক্তিশালী হচ্ছে কিন্তু সমস্যা হল কাজ শুরু করাটাই সবচেয়ে কঠিন নিউটনের গতিসূত্র অনুযায়ী স্থির বস্তুকে গতিশীল করতে সবচেয়ে বেশি শক্তি লাগে একবার কাজ শুরু হয়ে গেলে তা চালিয়ে যাওয়া সহজ এই শুরু করার বাধা বা প্রোক্রাস্টিনেশন কাটানোর জন্য টুহাফস্কি একটি অসাধারণ টেকনিক দিয়েছেন দ্য 10 মিনিট রুল যখনই আপনার কোনো কাজ করতে ইচ্ছে করবে না তখন নিজের মনের সাথে একটি চুক্তি করুন নিজেকে বলুন আমি এই কাজটি মাত্র 10 মিনিটের জন্য করব 10 মিনিট পর যদি আমার ভালো না লাগে তবে আমি কাজ ছেড়ে দেব এটি কেন কাজ করে কারণ আমাদের মস্তিষ্ক বড় কাজ দেখে ভয় পায় 1 ঘন্টা পড়তে হবে এটা ভাবলেই মস্তিষ্ক প্যারালাইজড হয়ে যায় কিন্তু মাত্র 10 মিনিট এটা মস্তিষ্কের কাছে কোনো হুমকি মনে হয় না সে সহজেই রাজি হয়ে যায়
মজার ব্যাপার হলো একবার আপনি 10 মিনিট কাজ করে ফেললে আপনার মস্তিষ্কের স্টেটাস কুও বায়াস বা জড়তা কেটে যায়। তখন আপনি দেখবেন আপনি কাজ চালিয়ে যাচ্ছেন, কারণ শুরু করার কঠিন অংশটি আপনি পার করে ফেলেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পারফেকশন খোঁজা বন্ধ করা। অনেকে ডিসিপ্লিনড হতে গিয়ে ভাবে আজ থেকে আমি সব কিছু নিখুঁতভাবে করব, কিন্তু লেখক বলছেন পারফেকশন হল শৃঙ্খলার শত্রু। একদিন হয়তো আপনি ব্যর্থ হবেন, একদিন রুটিন মানতে পারবেন না, তাতে সমস্যা নেই। নিজেকে ক্ষমা করুন এবং পরের দিন আবার শুরু করুন। একটি দিন নষ্ট হওয়া মানেই পুরো মিশন ব্যর্থ হওয়া নয়। এই অংশে আমরা জানলাম কিভাবে নিজের কাজের পেছনের আসল আবেগ খুঁজে বের করতে হয় এবং কিভাবে ছোট কৌশলে কাজ শুরু করতে হয়। কিন্তু আমাদের পরিবেশ বা এনভায়রনমেন্ট আমাদের ডিসিপ্লিনের ওপর কতটুকু প্রভাব ফেলে? ইচ্ছাশক্তির ওপর নির্ভর না করে কিভাবে পরিবেশ পরিবর্তন করে আমরা ডিসিপ্লিনড হতে পারি, পরবর্তী সেগমেন্টে আমরা জানব এনভায়রনমেন্ট ডিজাইন এবং ফোকাস ধরে রাখার আধুনিক সব টেকনিক। আমরা আগের অংশে নিজের মনের সাথে বোঝাপড়া করার কৌশলগুলো শিখেছি, কিন্তু ইয়ান টুহোভস্কি একটি খুব রূঢ় বাস্তব কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আপনি যদি সারা জীবন শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তি বা উইল পাওয়ারের ওপর নির্ভর করেন, তবে আপনি শেষ পর্যন্ত হেরে যাবেন। কেন? কারণ ইচ্ছা শক্তি একটি সীমিত সম্পদ, লিমিটেড রিসোর্স। সকালবেলা আমাদের ইচ্ছা শক্তি সবচেয়ে বেশি থাকে, কিন্তু সারাদিন ধরে বিভিন্ন সিদ্ধান্ত নিতে নিতে কি খাবো, কি পরব, ট্রাফিক জ্যামে রাগ সামলানো, আমাদের ইচ্ছা শক্তি খরচ হতে থাকে। দিন শেষে যখন আপনি ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন, তখন আপনার ইচ্ছা শক্তির ট্যাঙ্ক একদম খালি থাকে। ঠিক সেই সময়ে আমরা ভুল সিদ্ধান্তগুলো নিই, যেমন জাঙ্ক ফুড খাওয়া বা ঘন্টার পর ঘন্টা টিভি দেখা। তাহলে সমাধান কি? সমাধান হল ইচ্ছা শক্তির উপর নির্ভর না করে আপনার পরিবেশ বা এনভায়রনমেন্টকে পরিবর্তন করা। একে বলা হয় এনভায়রনমেন্ট ডিজাইন। লেখক বলছেন, মেক গুড হ্যাবিটস ইজি অ্যান্ড ব্যাড হ্যাবিটস হার্ড। আপনি যদি ডায়েট করতে চান কিন্তু আপনার ফ্রিজে আইসক্রিম আর চকোলেট ভর্তি থাকে, তবে আপনি ব্যর্থ হবেনই, কারণ প্রতিবার ফ্রিজ খুললে আপনাকে ইচ্ছাশক্তি খরচ করে নিজেকে আটকাতে হবে। একসময় আপনার ইচ্ছাশক্তি ফুরিয়ে যাবে এবং আপনি সেটা খেয়ে ফেলবেন। সবচেয়ে স্মার্ট উপায় হল বাসায় অস্বাস্থ্যকর খাবারই না রাখা। যদি খাবার না থাকে তবে খাবার প্রশ্নই আসে না। এখানে আপনাকে ইচ্ছাশক্তি খরচ করতে হচ্ছে না। একইভাবে আপনি যদি পড়াশোনা বা কাজ করার সময় মনোযোগ ধরে রাখতে চান, তবে মোবাইল ফোন হাতের কাছে রেখে তা সম্ভব নয়। ফোন পাশে থাকলে প্রতিটা নোটিফিকেশনে আপনার মন চাইবে চেক করতে। নিজেকে আটকানোর এই লড়াইয়ে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। এর চেয়ে ফোনটি অন্য ঘরে রেখে আসুন, অথবা ফোনটি সাইলেন্ট করে ড্রয়ারে তালাবন্ধ করে রাখুন। টুহোভস্কি পরামর্শ দিচ্ছেন আপনার কাজের পরিবেশ এমনভাবে সাজাতে যাতে সেখানে কোনো ফ্রিকশন বা বাধা না থাকে। আপনি যদি সকালে ব্যায়াম করতে চান, তবে আগের রাতেই জিমের কাপড় আর জুতো রেডি করে চোখের সামনে রাখুন। সকালে উঠে কাপড় খোঁজার ঝামেলা যেন আপনার আলসেমির অজুহাত না হয়। অন্যদিকে খারাপ অভ্যেসের ক্ষেত্রে প্রচুর বাধা সৃষ্টি করুন, যেমন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ফোন থেকে ডিলিট করে দিন, যাতে প্রতিবার লগ ইন করতে কষ্ট হয়। টিভির রিমোট ব্যাটারি খুলে লুকিয়ে রাখুন। মনে রাখবেন, মানুষ স্বভাবগতভাবেই অলস। আমরা সবসময় সহজ পথ খুঁজি। আপনি যদি ভালো কাজগুলোকে সহজ এবং খারাপ কাজগুলোকে কঠিন করে দেন, তবে আপনার মস্তিষ্ক আপনা আপনিই ভালো কাজগুলো বেছে নেবে। এরপর আসে কাজের গুণগত মানের প্রশ্ন। লেখক এখানে ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগের কথা বলেছেন। মাল্টিটাস্কিং বা একসাথে অনেক কাজ করা হলো মানসিক শৃঙ্খলার সবচেয়ে বড় শত্রু। বিজ্ঞান প্রমাণ করেছে যে মানুষের মস্তিষ্ক একসাথে দুটি কাজ করতে পারে না, সে কেবল দ্রুত এক কাজ থেকে অন্য কাজে সুইচ করে। এতে আপনার ফোকাস নষ্ট হয় এবং আইকিউ কমে যায়। মেন্টাল ডিসিপ্লিনের অন্যতম শর্ত হল সিঙ্গল টাস্কিং, এক সময়ে একটি কাজ। যখন পড়ছেন তখন শুধুই পড়া, যখন খাচ্ছেন তখন শুধুই খাওয়া, মোবাইল ছাড়া। টুহোভস্কি পরামর্শ দিচ্ছেন পোমোডোরো টেকনিক ব্যবহার করার জন্য, তবে একটু মডিফাই করে। 25 মিনিট কাজের পর 5 মিনিট ব্রেক, এটা অনেকের কাজ করে। কিন্তু লেখক বলছেন, আপনি যদি ফ্লো স্টেটে চলে যান, তবে কাজ চালিয়ে যান, ঘড়ি দেখে কাজ থামাবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল না বলতে শেখা। আমরা অনেক সময় অন্যের অনুরোধ রাখতে গিয়ে বা অন্যকে খুশি করতে গিয়ে নিজের রুটিন নষ্ট করি। ডিসিপ্লিনড হওয়ার অর্থ হল নিজের লক্ষ্যকে প্রাধান্য দেওয়া। এর জন্য যদি আপনাকে কিছু পার্টি মিস করতে হয়, কিছু আড্ডা বাদ দিতে হয়, তবে তাই করুন। যারা আপনাকে সত্যিই ভালোবাসে তারা আপনার এই আত্মনিয়ন্ত্রণকে সম্মান করবে।
পরিবেশ ঠিক করার পর আমাদের জীবনে আরেকটি বড় সমস্যা এসে দাঁড়ায়, সেটি হলো আবেগ বা ইমোশন। রাগ, দুঃখ বা অতিরিক্ত দুশ্চিন্তা কিভাবে আমাদের ডিসিপ্লিন ভেঙে দেয় এবং কিভাবে একজন স্টোইক মানুষের মতো নিজের ইমোশন নিয়ন্ত্রণ করবেন। পরবর্তী এবং শেষ টেকনিক্যাল সেগমেন্টে আমরা আলোচনা করব ইমোশনাল রেজিলিয়েন্স বা মানসিক সহনশীলতা নিয়ে। এতক্ষণ আমরা কথা বলেছি কিভাবে কাজ শুরু করতে হয় এবং কিভাবে পরিবেশ সাজাতে হয়, কিন্তু ইয়ান টুহভস্কি আমাদের মনে করিয়ে দেন জীবন সবসময় পরিকল্পনা মাফিক চলে না। মাঝে মাঝে ঝড় আসে, ব্যক্তিগত জীবনে সমস্যা, অফিসে চাপ বা অপ্রত্যাশিত ব্যর্থতা। এসব মুহূর্তে আমাদের সাজানো রুটিন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কেন এমন হয়? কারণ আমাদের ইমোশন বা আবেগ আমাদের যুক্তিবোধকে হাইজ্যাক করে নেয়। যখন আপনার মন খারাপ থাকে বা আপনি খুব রেগে থাকেন, তখন কি আপনি ঠিকমতো কাজ করতে পারেন না। তাই মানসিক শৃঙ্খলার একটি বিশাল অংশ হল ইমোশনাল রেজিলিয়েন্স বা মানসিক সহনশীলতা তৈরি করা। লেখক এখানে প্রাচীন দর্শন স্টয়সিজমের কিছু ধারণা ব্যবহার করেছেন। স্টয়িকরা বিশ্বাস করতেন পৃথিবীতে দুটি জিনিস আছে, এক যা আমাদের নিয়ন্ত্রণে আছে এবং দুই যা আমাদের নিয়ন্ত্রণে নেই। আবহাওয়া বা ট্রাফিক জ্যাম বা অন্য মানুষ কি বলল, এসব আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু ওই পরিস্থিতিতে আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাবো সেটি 100% আমাদের নিয়ন্ত্রণে। একজন ডিসিপ্লিনড মানুষ কখনো পরিস্থিতির শিকার হয়ে ভেঙে পড়ে না। সে ভাবে, ওকে, সমস্যা হয়েছে, এখন আমি কি করতে পারি। ধরুন আপনি খুব কষ্ট করে একটি প্রজেক্ট শেষ করলেন, কিন্তু বস সেটা বাতিল করে দিলেন। একজন সাধারণ মানুষ হতাশ হয়ে কাজ বন্ধ করে দেবে, কিন্তু একজন মানসিকভাবে শৃঙ্খল মানুষ ভাববে, বসের সিদ্ধান্ত আমার হাতে নেই, আমার হাতে আছে আরও ভালো করে কাজ করা। এই যে ফোকাস শিফট করা, এটা আপনাকে অহেতুক স্ট্রেস থেকে বাঁচাবে। কিন্তু এই মানসিক স্থিতি কিভাবে অর্জন করবেন? টুহভস্কি একটি অভ্যাসের ওপর খুব জোর দিয়েছেন, সেটি হল মেডিটেশন বা ধ্যান। অনেকে ভাবেন মেডিটেশন হলো সাধু সন্ন্যাসীদের কাজ, কিন্তু লেখক বলছেন মেডিটেশন হলো মস্তিষ্কের জিম। যখন আপনি মেডিটেশন করেন, তখন আপনি মূলত আপনার ফোকাস মাসল বা মনোযোগের পেশিকে শক্তিশালী করেন। দিনে মাত্র 10 মিনিট চোখ বন্ধ করে নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মন দিন। যখনই মন অন্যদিকে চলে যাবে, যা বারবার হবে, তখন আবার মনকে শ্বাসের দিকে ফিরিয়ে আনুন। এই যে বারবার মনকে ফিরিয়ে আনা, এটাই হলো প্র্যাকটিস। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত মেডিটেশন করেন তাদের প্রিফ্রন্টাল কোর্টেক্স বা যৌক্তিক মস্তিষ্ক বড় হয়ে যায়। ফলে তারা আবেগের বশবর্তী হয়ে হুটহাট সিদ্ধান্ত নেন না, তারা ধীরস্থির এবং ফোকাসড থাকেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যর্থতাকে মেনে নেওয়া। আমরা অনেকেই অল অর নাথিং মানসিকতায় ভুগি। আমরা ভাবি, হয় আমি পারফেক্ট হব, না হলে আমি কিছুই করব না। ধরুন আপনি ঠিক করলেন রোজ সকালে ব্যায়াম করবেন, 5 দিন করলেন, কিন্তু 6ষ্ঠ দিনে পারলেন না। তখন আপনি ভাবেন, ধুর, আমাকে দিয়ে হবে না, এবং আপনি পুরো রুটিন ছেড়ে দেন। টুহভস্কি বলছেন এটি শৃঙ্খলার অভাব নয়, এটি নিজেকে ক্ষমা করতে না পারার ব্যর্থতা। একে বলা হয় সেলফ কম্প্যাশন বা নিজের প্রতি সহানুভূতি। মনে রাখবেন, আপনি রোবট নন, মানুষ, আপনার ভুল হবেই। একদিন ডায়েট ভেঙে ফেলেছেন, ঠিক আছে, পরের বেলা থেকে আবার শুরু করুন। একটি চাকা পাংচার হলে আমরা যেমন বাকি 3টে চাকা ফুটো করে দিই না, তেমনি একটি দিন খারাপ গেলে পুরো সপ্তাহ নষ্ট করা বোকামি। ব্যর্থতা মানেই শেষ নয়, ব্যর্থতা হলো ডেটা। ব্যর্থ হলে নিজেকে জিজ্ঞেস করুন, কেন এমন হলো? আমি কি খুব চাপ নিয়েছিলাম, নাকি পরিবেশ ঠিক ছিল না? নিজেকে বিচার না করে সমস্যাটি সমাধান করুন। লেখক শেষ অধ্যায়গুলোতে একটি চমৎকার কথা বলেছেন, ডিসিপ্লিন হলো একটি পেশির মতো, আপনি যত ব্যবহার করবেন এটি তত শক্তিশালী হবে। শুরুতে ছোট ছোট চ্যালেঞ্জ নিন, যেমন বিছানা গোছানো বা ঠান্ডা পানিতে গোসল করা। এই ছোট জয়গুলো আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আপনার মস্তিষ্ক বিশ্বাস করতে শুরু করবে যে হ্যাঁ, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। এই আত্মবিশ্বাসই হলো আসল ম্যাজিক। যখন আপনি জানবেন যে আপনি নিজেকে কথা দিলে তা রাখতে পারেন, তখন আপনার জীবন বদলে যাবে। আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা অনেক কৌশল, দর্শন এবং বিজ্ঞানের কথা জানলাম, কিন্তু সব জানার পরেও যদি আপনি চুপচাপ বসে থাকেন, তাহলে কোনো লাভ নেই। এখন সময় এসেছে অ্যাকশন নেওয়ার। পরবর্তী এবং শেষ অংশে আমরা পুরো বইয়ের সারমর্মকে 3টি সহজ ধাপে নিয়ে আসব এবং জানব আজ থেকেই আপনার কি করা উচিত। আমরা এতক্ষণ ইয়ান টুহভস্কির বই দ্য পাওয়ার অফ মেন্টাল ডিসিপ্লিনের গভীরে গিয়েছি। আমরা জেনেছি মোটিভেশনের ধোঁকা, ডোপামিনের ফাঁদ এবং পরিবেশ পরিবর্তনের গুরুত্ব সম্পর্কে।
কিন্তু এত তথ্যের ভিড়ে মূল ফোকাস হারিয়ে ফেলা সহজ। তাই চলুন পুরো বইয়ের সারমর্মকে আমরা 3টি সহজ অ্যাকশন স্টেপে ভাগ করে নিই, যা আপনি এই ভিডিও শেষ হবার সাথে সাথেই শুরু করতে পারবেন। স্টেপ 1, আপনার কেন খুঁজে বের করুন। আজকেই একটি ডায়েরি নিন, সেখানে লিখুন আপনি জীবনে কি চান এবং নিজেকে প্রশ্ন করুন কেন চাই। যতক্ষণ না আপনি এমন একটি কারণ খুঁজে পাচ্ছেন যা আপনাকে ইমোশনালি নাড়িয়ে দেয়, ততক্ষণ প্রশ্ন করতে থাকুন। এই কারণটিই হবে আপনার জ্বালানি। স্টেপ 2, আপনার পরিবেশ ডিজাইন করুন। আপনার লক্ষ্য অর্জনের পথে বাধাগুলি চিহ্নিত করুন। ফোন কি ডিস্টার্ব করে? নোটিফিকেশন বন্ধ করুন। জাঙ্ক ফুড কি সমস্যা? ঘর থেকে সরিয়ে ফেলুন। ইচ্ছাশক্তির ওপর ভরসা না করে পরিবেশকে আপনার সহযোগী বানান। ভালো কাজকে সহজ এবং খারাপ কাজকে কঠিন করে তুলুন। স্টেপ 3, ছোট শুরু করুন এবং অস্বস্তিকে আলিঙ্গন করুন। কাল থেকেই বিশ্বজয়ের চেষ্টা করবেন না, 10 মিনিটের রুল ফলো করুন। যখনই কাজ করতে আলসে লাগবে নিজেকে বলুন মাত্র 10 মিনিট করব। আর যখনই অস্বস্তি লাগবে মনে করবেন আপনি সঠিক পথেই আছেন। এখন ভিডিওটি শেষ করার আগে আমি চাই আপনি মুহূর্তের জন্য চোখ বন্ধ করেন। কল্পনা করুন আজ থেকে 5 বছর পরের আপনাকে। যদি আপনি আজকের মতোই অলসতা, অজুহাত এবং তাৎক্ষণিক সুখের পেছনে ছুটতে থাকেন, তাহলে 5 বছর পর আপনি কোথায় থাকবেন? সেই একই হতাশা, একই আফসোস এবং সেই একই অসফল জীবন। অন্যদের সাফল্য দেখে তখন আপনার মনে হবে, ইস, আমিও যদি শুরু করতাম। এই ভবিষ্যৎটি ভয়ঙ্কর এবং এটিই হলো শৃঙ্খলার অভাবের চড়া মূল্য। এবার উল্টোটা ভাবুন। কল্পনা করুন আপনি আজ থেকে ছোট ছোট পরিবর্তন শুরু করেছেন। আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন। 5 বছর পর আপনি কেমন মানুষ হবেন? হয়তো আপনি আর্থিকভাবে স্বাধীন, শারীরিকভাবে ফিট এবং মানসিকভাবে প্রশান্ত। মানুষ আপনাকে সম্মান করছে কারণ আপনি যা বলেন তা করে দেখান। আপনি আর পরিস্থিতির দাস নন, আপনি আপনার ভাগ্যের নির্মাতা। ইয়ান টুহফস্কি আমাদের এই প্রতিশ্রুতিই দিয়েছেন, মানসিক শৃঙ্খলা আপনাকে সেই জীবন দিতে পারে যা আপনি স্বপ্নে দেখেন। সিদ্ধান্ত আপনার। আপনি কি বানর মনের ইশারায় নাচবেন নাকি নিজের জীবনের হিরো হবেন? যদি আপনি দ্বিতীয়টি বেছে নেন, তাহলে বুক এক্সপ্লোরার আপনার পাশে আছে। আমরা নিয়মিত বিশ্বের সেরা বইগুলির নির্যাস আপনার সামনে নিয়ে আসি, যাতে আপনি নিজেকে আরও উন্নত করতে পারেন। যদি আজকের এই আলোচনাটি আপনার ভেতরে সামান্যতম পরিবর্তনের আগুন জ্বালিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এতে ইউটিউব বুঝবে যে এই কন্টেন্টটি আপনার জন্য জরুরি। আর কমেন্টে আমাকে জানান আজকে আপনি কোন একটি বদভ্যাস ত্যাগ করার প্রতিজ্ঞা করছেন। আমি প্রতিটি কমেন্ট পড়ব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বইয়ের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন এবং মনে রাখবেন, শৃঙ্খলা মানেই স্বাধীনতা। ধন্যবাদ।